হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের লেকচারে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের যে রিভিশন প্রোগ্রামটা চলতেছে, স্টার্ট হচ্ছে নতুন করে আমাদের নতুন ব্যাচ যেভাবে স্টার্ট হবে সেই রিভিশন প্রোগ্রামের আমরা যে ক্লাসগুলো নিব ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে বিভিন্ন ফ্যাসিলিটিস অ্যাড করে স্টুডেন্টদের, সেই হিসেবে এই ক্লাসটা আমরা অ্যারেঞ্জ করেছি। এবং আমাদের রিভিশন প্রোগ্রামের ক্লাসগুলো কীরকম হবে, ডিটেলস ক্লাস কীরকম হবে সেটা হিসেবে একটা শর্ট ডেমো লেকচার আজকে যাবে, যেখানে আমরা বলে দিয়েছি যে আমরা খুব বেসিক ধরে ধরে পড়াবো, বেসিক অ্যানালাইসিস করবো এবং ক্রিটিক্যাল কনসেপ্টগুলো তোমাদেরকে দেখাবো। সো আজকে একটু ডিফিকাল্ট লেকচারও আছে, অংশ আছে, বেসিকও আছে, একটা মিলবন্ধন আছে, সবাই একটু লক্ষ্য করো। তো আমাদের আজকের টপিক হচ্ছে জটিল সংখ্যা, যেটা সবচেয়ে বেশি ইউজ হয় আমাদের ইলেকট্রনিক্স সেক্টরে। ইলেকট্রনিক্স নিয়ে সবচেয়ে বেশি কার্যক্রমে জটিল সংখ্যাটা অনেক কাজে লাগে। তো সেটা পরের কথা। এখন কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, এটা স্ট্রাকচারটা কি সেটা একটু বলি। তার মধ্যে আমি একটা প্রথম কথা বলে রাখি যে পৃথিবীতে যত রকমের সংখ্যা আছে সব সংখ্যাকে জটিল সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। জটিল সংখ্যার মধ্যে আমাদের এখানে দুটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। সেই বাস্তব সংখ্যা নিয়ে আমরা বাস্তবে সকল কাজ করি, আর কাল্পনিক সংখ্যাটা আলাদা একটা পার্ট, যে কাল্পনিক সংখ্যার আলাদা একটা হিসাব আসে, যেখানে আমরা নর্মালি বলি রুটের ভিতরে নেগেটিভ আসা সম্ভব না, কিন্তু ওই কাল্পনিক সংখ্যাটা আসলে ওইটুকু নিয়ে কাজ করা হয় যেখানে রুটের ভিতরে নেগেটিভ থাকে। অর্থাৎ কাল্পনিক সংখ্যা হচ্ছে সেগুলাই যেখানে রুটের ভিতরে কি থাকে, নেগেটিভ থাকে। সো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো জটিল সংখ্যার স্ট্রাকচারটা তোমাকে আগে জানতে হবে, যে স্ট্রাকচার হচ্ছে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটা হচ্ছে জটিল সংখ্যার স্ট্রাকচার। এটার সাথে আরেকটা কথা একটু বলে রাখি, কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা, যেটাকে প্রকাশ করা হয় জেড বার দ্বারা, যেটার নোটেশন হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। জেড বার ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই। সো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং জেড বার ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, এইটুকু আমরা জানি। এখন এই এক্স এবং ওয়াই এর পরিচয়টা একটু বলে দিই, দেখো লক্ষ্য করো, খুব সহজ করে বলে দিই অল্প কথার মধ্যে। এক্সকে বলা হয় এই জটিল সংখ্যার বাস্তব অংশ। এই জটিল সংখ্যার কী অংশ বলো? বাস্তব অংশ বা রিয়েল পার্ট। আর ওয়াইকে বলা হয় এই জটিল সংখ্যার কাল্পনিক অংশ। এই জটিল সংখ্যার কাল্পনিক অংশ, ইংলিশে বলা হয় ইমাজিনারি পার্ট। আচ্ছা, এবং এই আই ওয়াই এইটাকে কম্বাইনলি বলা হয় কাল্পনিক সংখ্যা। আই ওয়াই এইটাকে আমাদের একত্রে বলা হয় কাল্পনিক সংখ্যা। আচ্ছা, সো বাস্তব অংশ রিয়েল পার্ট, কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট, অ্যান্ড কাল্পনিক সংখ্যা এটা নিয়ে আসলে। এবং এই কাল্পনিক সংখ্যাটা আসলে বুঝি নাই, তাই না? সো কাল্পনিক সংখ্যার ব্যাপারটা আমি একটু বলি তোমাদেরকে। ধরো একটা সমীকরণ এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখানে বলো এক্স ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস, আর ধরো এক্স স্কোয়ার ইকুয়াল টু -1, ঠিক আছে? তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার -1। এই যে প্লাস মাইনাস রুট ওভার -1 আসলো, এই রুট ওভার -1 এইটাকেই আমরা বলি কি বলো? কাল্পনিক সংখ্যা। আমরা নর্মালি কি জানি যে রুটের ভিতরে নেগেটিভ হওয়া সম্ভব না। তো ম্যাথমেটিশিয়ানরা দেখলে এরকম হাজারো ক্যালকুলেশন পাওয়া যায় যেগুলোতে সলভ করার কেসে রুটের ভিতরে নেগেটিভ আসে। ইনিশিয়াল কেসগুলোতে ম্যাথমেটিশিয়ানরা রুটের ভিতরে নেগেটিভ পার্টটাকে কমপ্লিটলি ইগনোর করে, বাদ দিয়ে ক্যালকুলেশন করার ট্রাই করে বা ক্যালকুলেশন করে যায়, কিন্তু এরপর যখন দেখলো যে আর পারা যাচ্ছে না, আর সম্ভব হচ্ছে না, রুটের ভিতরে নেগেটিভকে বাদ দিয়ে আর ইগনোর করা যাচ্ছে না, তখন তারা অনেক বছর গবেষণার পর এই সিদ্ধান্তে পৌঁছাইলো যে না, ঠিক আছে, এটার একটা পরিচয় দেওয়া দরকার। আমরা সেইটার পরিচয়টা এভাবে দিব। কিভাবে দিব? এই যে রুটের ভিতরে যে মাইনাস, এটার ইউনিট এককটুকু রুট ওভার -1, এই যে এককটুকু, এটাকে আমরা ইমাজিনারি নাম্বার, ইংলিশে লিখে দিই ইমাজিনারি নাম্বার, ওকে, NUMBR, ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা দ্বারা নামে আমরা প্রকাশ করব। এবং এই কাল্পনিক সংখ্যার প্রকাশ হচ্ছে আই। কাল্পনিক সংখ্যার প্রকাশ হচ্ছে আই, ওকে। সো রুট ওভার -1 এটার প্রকাশ রূপ হচ্ছে আই, এবং এই আই এর কেসে আমরা আই সমান জানি রুট ওভার -1, যেখানে লিখতে পারবো আই স্কোয়ার সমান -1, আই কিউব সমান হচ্ছে আই ইন্টু আই স্কোয়ার। I square value -1 into I, that means minus I, এবং I to the power 4, it means হচ্ছে I square whole square, মানে হচ্ছে -1 whole square, it means এটার ভ্যালু হচ্ছে আমাদের কত আসবে?
1। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আই এর নিয়ে কথাবার্তা। এবং এখানে যদি তোমাকে কোয়েশ্চেনে বলে যে আই টু দি পাওয়ার, এখানে আমি আরেকটু কথা বলে রাখি, আই টু দি পাওয়ার 4n এটার ভ্যালু 1ই আসে। আই টু দি পাওয়ার 4n প্লাস 1, 4n প্লাস 2 এটার মিলে মিলানো যায়। তবে আরও সহজ কথা বলি, যদি তোমাকে বলে আই টু দি পাওয়ার 721893567 কত দিবা, 670 হোয়াটএভার। সো এটার ভ্যালু কত? সো এইসব কেসে খুব সহজ শর্টকাট, সেটা হচ্ছে যেহেতু আই এর পাওয়ার 4 হইলে ভ্যালু হচ্ছে 1, সো পাওয়ার 4 হচ্ছে ইউনিট। এটা মাথায় রেখে লাস্টের দুইটা ডিজিট তুমি নিবা, দুইটা ডিজিট নিয়ে সেটাকে 4 দ্বারা ভাগ করে দিবা। 4 একে 4, 5 6 7, 4 7 28 ভাগ করে দিলে ভাগশেষ 2 হয় না? এই যে ভাগশেষ 2 হবে, এটাই হবে আই এর পাওয়ার। কিভাবে একটু বলে দিই এই জিনিসটাকে। আচ্ছা, ওকে, কি আই এর পাওয়ার যাই হোক বলে দিই। তো এই ক্ষেত্রে আই স্কোয়ার, যেটার রেজাল্ট আসে 1, অর্থাৎ এইটার ক্ষেত্রে রেজাল্ট আসবে -1। আচ্ছা, তো এটা তুমি একটু হিসাব করে মিলে নিতে পারবা, বাট আমি সহজ কৌশলটা তোমাকে বললাম। ঠিক আছে, যে আই এর ক্ষেত্রে যে পাওয়ারই দেওয়া থাকুক না কেন, অনেক বড় পাওয়ারও যদি দেওয়া থাকে, লাস্টের দুইটা ডিজিট তুমি শুধু হিসাব করবা। আচ্ছা, হিসাব করে 4 দ্বারা ভাগ করবা। 4 দ্বারা কেন? কারণ আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1, তো সেক্ষেত্রে 4n এর শর্তটা এখানে ম্যাচ করা যায়। এটা নিয়ে কিছু ডিটেলস কথাবার্তা তোমাদের লেকচারে থাকবে, ধৈর্য ধরো, বলা হবে। এবং আরেকটু কথা এখানে আমি একটু বলে রাখতে চাই, যেটা বলতেই হয়, সেটা হচ্ছে আই টু দি পাওয়ার -1 এটা সমান কত, তাই না? এটা পরীক্ষার জন্য ম্যাথ করার জন্য লাগে, তো সেটা একটু বলে রাখি। এটার ভ্যালু হচ্ছে -i। কীভাবে -i সেটা একটু দেখাই দিই। দেখো, আই টু দি পাওয়ার -1 মানে 1/i। এই 1/i কে 1 ইন্টু আই আর নিচেও i ইন্টু আই লেখা যায়। লেখা যাওয়ার পর এখানে বলো 1 ইন্টু আই, দ্যাট মিনস হচ্ছে আই, আর i ইন্টু আই, দ্যাট মিনস হচ্ছে আই স্কোয়ার। আই আর আই স্কোয়ার ভ্যালু -1, তার মানে আসে -i, অর্থাৎ আই টু দি পাওয়ার -1 এটার ভ্যালু কি পাচ্ছি আমরা? -i, তাই না? অ্যান্ড এটা দিয়ে কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে 2i ইনভার্স, ওকে, -i ডিভাইডেড বাই i প্লাস 2i ইনভার্স সমান কত? এটা অনেক কমন একটা এমসিকিউ পরীক্ষার জন্য। সো এটা অ্যান্সারে আমরা একটু আসি। সেটার ক্ষেত্রে অ্যান্সারের ক্ষেত্রে কী আসবে বলো? অ্যান্সারের ক্ষেত্রে যেটা আসবে এখানে, সেটা হচ্ছে যেহেতু আমাদের i ইনভার্স সমান -i, তাহলে এখানে হবে -2i, সাথে আসবে -i, নিচে হবে i, তারপর হবে -2i, তাহলে উপরে হয়ে যাবে -3i আর নিচে হয়ে যাচ্ছে -i কাটা যায়, মাইনাস কাটা যায়, তাহলে হচ্ছে 3। এটা হচ্ছে অ্যান্সার। এবং এখানে আরেকটা কথা তোমাকে আমি একটু বলে রাখি, লিখে রাখো সবাই খাতায়, যে সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা। সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা। জটিল সংখ্যার স্ট্রাকচার আমি কি শিখেছিলাম? জটিল সংখ্যার স্ট্রাকচার শিখেছিলাম x প্লাস iy। ওইখানে রেজাল্ট আসছে, এই অঙ্কের ক্ষেত্রে রেজাল্ট আসছে 3। এই 3কে তুমি 3 প্লাস 0 ইন্টু i, 0 ইন্টু i এভাবে লিখতে পারবে না? লেখা যাবে ডেফিনেটলি। তো 3 হচ্ছে বাস্তব অংশ, আর 0 হচ্ছে কাল্পনিক অংশ। সো 0i একটা কাল্পনিক সংখ্যা বলা যাবে। সো 3 একটা জটিল সংখ্যা। এই জন্য বললাম সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা। আচ্ছা, প্রথম লাইন। সেকেন্ড কথা হচ্ছে, আরেকটা লাইন লিখে রাখো, সকল কাল্পনিক সংখ্যাই জটিল সংখ্যা। সকল কাল্পনিক সংখ্যাই জটিল সংখ্যা। কিভাবে? ধরো একটা কাল্পনিক সংখ্যা, সেটা হচ্ছে 5i। এটাকে তুমি জটিল সংখ্যা আকারে বলবা, এটাকে তুমি এটা লিখতে পারো 0 প্লাস 5i লিখতে পারো না? সো 0 প্লাস 5i, 0 হচ্ছে বাস্তব অংশ, 5 হচ্ছে কাল্পনিক অংশ। সো বাস্তব অংশ প্লাস কাল্পনিক অংশ, আমাদের এই যে স্ট্রাকচার বলছিলাম, ওকে, কি স্ট্রাকচার বলছিলাম? x প্লাস iy স্ট্রাকচার মিলতেছে, ইট মিনস এটাকে একটা জটিল সংখ্যা বলা যাবে। আচ্ছা, তাহলে আমরা আশা করি এই কথাগুলো সবার কাছে ক্লিয়ার করতে পারছি। কিছু মানে সামারাইজ কথাবার্তা, বাট আমরা রেগুলার ব্যাচগুলো তার একটু ডিটেলসে বলবো, ধরে ধরে আস্তে ধীরে দেখাবো। আমি একটু তাড়াহুড়ো করতেছি কারণ ভিডিওটা খুব ছোট অংশে বানাবো, ওকে। আচ্ছা, তো তারপর আমরা জটিল সংখ্যা পার্টে কাল্পনিক অংশ i নিয়ে কিছু জিনিস জানলাম, যেখানে এটা সামারিতে বোঝাইলাম যে i টু দি পাওয়ার -1 ইকুয়াল টু -i, তারপর i ইকুয়াল টু হচ্ছে √1 -1, i স্কোয়ার সমান হচ্ছে -1, i কিউব সমান
মাইনাস আই টু দি পাওয়ার 4 সমান 1। এগুলো কিন্তু ভাই মুখস্থ করে রাখবা। মুখস্থ মিন্স হচ্ছে বুঝে রাখবা, এবং এটা একেবারে ইউনিট, বুঝাটা খুবই স্বাভাবিক ইনশাল্লাহ, ঠিক আছে। এবং আমাদের সাথে ক্লাস করো, আল্লাহ ভরসা ভালো কিছু শিখতে পারবা। আচ্ছা, তো এখন এই জায়গায় আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় কি কি জায়গা থেকে কোশ্চেন আসে, এটা তো জানাটা অনেক জরুরি, তাই না? তো টপিকগুলো একটু লিখে রাখো। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে জটিল সংখ্যার মান নির্ণয়। ওকে, জটিল সংখ্যার মান নির্ণয় প্রথম টপিক। সেকেন্ডলি হচ্ছে আই এবং ওমেগা সংক্রান্ত ম্যাথ, আই এবং ওমেগা সংক্রান্ত ম্যাথ, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর লাগে মডুলাস আর্গুমেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ আসে, লিখে রাখো এই অধ্যায়ে এটা লাগবে। আর এরপর হচ্ছে বর্গমূল, ওকে, বর্গমূল ঘনমূল, তারপর হচ্ছে চারতম মূল, ওকে, চারতম মূল, এবং হচ্ছে ছয়তম মূল, ওকে। আর সাথে লাগবে আমাদের অনেকগুলো প্রমাণ আছে, সেই প্রমাণগুলো পরীক্ষার 4 নম্বরের কোশ্চেন হিসেবে বোর্ড পরীক্ষায় আসে, কলেজ পরীক্ষায় আসে, সো এবং ভর্তি পরীক্ষার রিটেন পার্টেও আসে। সো প্রমাণগুলো লাগবে, অর্থাৎ এইটুকু শেষ করতে পারলে আমাদের মোটামুটি কাহিনী ঘটে গেছে, তুমি হচ্ছে এই অধ্যায়ে মোটামুটি অ্যান্সার করে ফেলতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার এটার পরবর্তী অংশ নিয়ে একটু আলোচনা করি, যে এই যে জায়গাটাতে আমরা কি কি জিনিস শিখব। তো মান নির্ণয় পার্টে প্রথম অংশ যেটা বললাম, আই এর পরিচয়, এইটুকু তো সবার কাছে ক্লিয়ার। এটুকু ক্লিয়ার হইলে আমি এখানে একটা কোশ্চেন করব, ঠিক আছে? একটা কোশ্চেন আমি সলভ করে, দাঁড়াও একটু পেজে যাই। আচ্ছা, ভালো কথা, জটিল সংখ্যার গ্রাফের ব্যাপারটা বলা ছিল, যেখানে হচ্ছে আমরা বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষ এখানে যাবে। নর্মাল এক্স অক্ষ যেটা, সেই অক্ষকে আমরা জটিল সংখ্যায় বাস্তব অক্ষ বলি, আর হচ্ছে রেগুলার ওয়াই অক্ষকে বলা হয় কাল্পনিক অক্ষ, ঠিক আছে? এই যে রিয়েল অ্যাক্সিস অ্যান্ড হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। সো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এই জিনিসটা এভাবে আসলে ক্যালকুলেট হয়। তো আমি তোমাকে যদি একটু জিনিস শিখাতে চাই, সেটা হচ্ছে ধরো জেড ইকুয়াল টু লিখলা যে 3 + 2y, এটাকে হচ্ছে আর্গনের চিত্রের সাহায্যে দেখাবো, যে ফাইন্ড আউট করব। তো আমি যদি এটাকে এই যে এক্স অক্ষ বলি, দেখো এখানে একটু রেড কালার দিই, হ্যাঁ, ধরো এই পাশে হচ্ছে এক্স অক্ষ বললাম, ওকে, একটু মোটা করে দিই। আচ্ছা, ওকে, সো এই পাশে ধরো এক্স অক্ষ বললাম, আর এই পাশে ধরো হচ্ছে ওয়াই অক্ষ বললাম, ঠিক আছে? সো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বলার পর এক্স অক্ষের দিকে 3, ওয়াই অক্ষের দিকে 2। সো হিসাব করো, এই যে এটা হচ্ছে মূল বিন্দু যাবে তাইলে, তাই না? সো 1 2 3, ওয়াই অক্ষের দিকে 1 2। সো এই যে পয়েন্টটা আসছে, এটা হবে 3, 2y, অথবা এটাকে লিখতে পারবা 3 + 2y, তাই না? জেড ইকুয়াল টু 3 + 2y, এই জিনিসটা এইভাবে আঁকবা, যেখানে এই দূরত্বের মডুলাস এবং এটা হচ্ছে আর্গুমেন্ট থিটা, আর এবং থিটা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করবো, এটা নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা আছে। যাই হোক, এটা নিয়ে আমরা যাই ঝামেলাতে না যাই, আমরা একটা মান নির্ণয়ের কোশ্চেনে আসি। দেখো এই যে, হ্যাঁ, কোশ্চেন। সো কোশ্চেন হচ্ছে জেড ইকুয়াল এক্স ইকুয়াল টু এত হলে এই রাশিটার মান নির্ণয় করো। এই টাইপের কোশ্চেন সৃজনশীলের কয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো, আমরা অঙ্কটার দিকে একটু যাই। তো এটার সমাধান পার্টে আমরা কিভাবে সমাধান করব সেটা একটু লক্ষ্য করো। আচ্ছা, তো দেওয়া আছে দিয়ে যেটা আছে না, সেটা দিয়ে লিখি শুরু করবো। দেখো লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, দেওয়া আছে কি দেওয়া আছে, x ইকুয়াল টু 2 + √3, এইটা দেওয়া আছে। এবার এটা নিয়ে একটু কাজ করি। দেখো যে এইটার মান তোমাকে বের করতে হবে। সো বের করার জন্যে পরের লাইনে আমাদের এখানে টার্গেট একটাই, সেটা হচ্ছে রুটের ভিতরে নেগেটিভটাকে বাদ দেওয়া। তো রুটের ভিতরে নেগেটিভকে বাদ দেওয়ার জন্য একটা সহজ উপায় হচ্ছে নেগেটিভ রাশিটাকে সেপারেট রাখা, আর সাথে রুটের ভিতরে রাশিগুলোকে এক পাশে নিয়ে এসে স্কোয়ার করে দেওয়া। কাইন্ড অফ ব্যাপারটা এরকম যে 2টাকে বাম পাশে নিয়ে আসো, x - 2, আর এখানে লেখা যাবে √3, অ্যান্ড এরপরে উভয় পাশে স্কোয়ার করে দাও, ওকে, √3 হোল স্কোয়ার। স্কোয়ার করে দিলে দেখো x² - 4x + 4 স্কোয়ার রুট বাদ যায়, এখানে আসে -3, এবং এখানে x² - 4x -3 বাম পাশে আসলে +3 হয়ে যাবে, আর +3 + 4 + 7 = 0। এইটা একটা শর্ত আসলো, ওকে, দেওয়া আছে কন্ডিশন থেকে একটা শর্ত বের করলাম, এবং এই শর্তটা এখানে ইউজ করে আমরা অ্যান্সার বের করব। লক্ষ্য করো, এবার আসো আমরা আমাদের সাথে থাকো। সো অ্যান্সার বের করবো কীভাবে, দেখো এখানে এটা দেওয়া আছে না, তাহলে প্রদত্ত রাশি, লক্ষ্য করো প্রদত্ত রাশি, ওকে, প্রদত্ত রাশি হচ্ছে
কি দেওয়া আছে 3x⁴, এটা হচ্ছে ডিজিটাল বোর্ডের সুবিধা, তাই না? মুভ করা লাগে না, বোর্ড চলে আসে। আচ্ছা দেখো -17x³ তোমাদের ক্লাসগুলো যখন পেইড গ্রুপে যাবে অনেক মজা করে যাবে। ওকে, এখন তো জাস্ট একটা ক্লাস নিজে নিজে নিচ্ছি, তখন তো তোমাদের সাথে কমিউনিকেট করে করে নেওয়া হবে। সো এখানে আমাদের আগের মতো যে সেকেন্ড লাইন বাদ দিয়ে থার্ড লাইনের শর্ত লিখব। এই শর্তটা এই যে এখানে x² - 4x + 7 দুইবার লিখব, যেহেতু পাওয়ার 4 দেওয়া আছে, -4x + 7। এবার হিসাব মিলাও, দেখো এখানে আছে 3x⁴, আমাদের কাছে আছে x², অর্থাৎ 3x² দ্বারা গুণ করতে হবে, তাহলে 3x⁴ আসবে। তারপর 3x² দ্বারা এটাকে যদি গুণ করো -12x³, আর সাথে হচ্ছে 3 সাথে 21 x²। এবার হিসাব মিলাও -12x³, এখানে আছে -17x⁴, সো -5x দ্বারা গুণ করতে হবে, তাহলে -5x × x² মানে -5x³। তাহলে বলো -12x³ -5x³ অর্থাৎ -17x³ মিলে গেছে। এবার 5x দ্বারা এটাকে গুণ করে দিই, তাহলে +20x², তারপর আসে 5 × 4 = 35 -35x। এবার একটু হিসাব মিলাও, দেখো তাহলে এখানে কি হয় -12x³, লক্ষ্য করো আমাদের এই জায়গায় এটা তো মিলে গেছে -12x³ -5x³ মানে -17x³ মিলে গেছে। তারপর 21x² আর হচ্ছে 20x², 20 আর 21 যোগ করলে 41 হয়, সো 41x², এটাও মিলে গেছে। অ্যান্ড 35x -35x মিলে গেছে, খুচরা 5 বাদ আছে, তাই না? তো তাইলে এবার সেই +5 দিবা, এখানেও +5 দিবা, ঠিক আছে? আচ্ছা, দিয়ে দেওয়ার পর এখন এখানে বলো, একটু লক্ষ্য করে আমাকে বলো, এই যে x² - 4x + 7 এটার ভ্যালু তুমি কত পাইছিলা? 0 পাইছিলা, তাই না? তো সেটা একটু দেখো, এই যে এইটার ভ্যালু তুমি পাইছিলা 0, তাই না? আচ্ছা, তারপর বলো এইটার ভ্যালু তুমি পাইছিলা 0, তারপর হচ্ছে +5 সমান 5, এবং এটাই হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার। এই টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় অনেক বেশি আসে। আই থিঙ্ক তোমার কাছে কোয়েশ্চেনটা একটু সহজ লাগতেছে, একটু স্ক্রিনশট নিয়ে রাখো অ্যান্ড সাথে তুলে নিতে পারবা। কঠিন লাগবে না, আমি যা যা পড়াবো ইনশাল্লাহ সবই সহজ লাগবে। আর কোনো কিছু না বুঝলে তো কমেন্ট বক্সে জানাবেই, যেটা অ্যান্সার দিয়ে দিব। আর পেইড গ্রুপে যখন ক্লাস যাবে সেখানে তোমাদের ডিটেলস এগুলো আরও সহজ করে করে ধরে ধরে পড়ায়া শেখানো হবে। আচ্ছা, সো আমরা এই অংশটুকু তো মোটামুটি শেষ করলাম। আমি জাস্ট 10 মিনিটের মধ্যে আরও কিছু জিনিস তোমাকে শিখাবো। সেইটা শেখানোর জন্যে আমাদের যে কোয়েশ্চেন সেটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট। এটা নিয়ে আমাদের কিছু ক্লিয়ার আইডিয়া থাকা দরকার, সেটা একটু আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, দেখাই দিচ্ছি। দেখো হেডলাইন দিয়ে, এবং এটা নিয়ে আমি তোমাকে 2টা ম্যাথও দেখাবো, সেই জন্যে আমি একটু দ্রুত এই অঙ্কটা করতেছি, ঠিক আছে? পার্টটা দেখাচ্ছি। আচ্ছা, সো লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, মডুলাস এবং আর্গুমেন্ট খুবই ইম্পর্টেন্ট পার্ট, মডুলাস আর্গুমেন্ট। ওকে, সো মডুলাস এবং আর্গুমেন্টের কেসটা একটু বলি, যে z = x + iy, এই z = x + iy, এই কেসে মডুলাস অফ z = √x² + y², এবং আর্গুমেন্ট অফ z যেটাকে বলা হয় থিটা, যেটার ভ্যালু হচ্ছে tan ইনভার্স y/x। আমি আপাতত ধরে নিচ্ছি যে তুমি এই জিনিসগুলো বুঝো, এবং এই আর্গুমেন্ট অফ জেডের কেসে আমাদের থিটা এর মুখ্য মান হিসাব করা হয়। থিটা এর কি মান হিসাব করা হয় বলো? মুখ্য মান হিসাব করা হয় আর্গুমেন্টের কেসে। ওকে, এটা হচ্ছে শর্ত। সো মুখ্য মান হিসেব করা হয়। ওকে, তো এই হিসেব করার কেসে মুখ্য মান হচ্ছে এইটা, তাই না? থিটার মুখ্য মানের রেঞ্জ হচ্ছে এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ এটা এমসিকিউতে ডিরেক্টলি চায়। তো এই শর্ত হিসেবে আমরা এখানে ডিফাইন করতে পারি যে ফার্স্ট চতুর্ভাগে গেলে থিটা, সেকেন্ড চতুর্ভাগে আসলে পাই মাইনাস থিটা, চতুর্থতে গেলে আমাদের এখানে এই পাশের অংশটুকু আসবে, যেটাকে আমরা বলি মাইনাস থিটা, এবং এইখানে থার্ডে গেলে এই পাশের অংশ -π + থিটা। সো এই হচ্ছে 4টা
একটা চতুর্ভাগে থিটার শর্ত, থিটার আর্গুমেন্টের শর্ত, এইটা কেমনে এরকম হয়েছে এইটার ব্যাখ্যা দিয়ে আমরা ক্লাসে পড়াবো, ক্লাসে জানবো। তবে আমি আপাতত ধরে নিচ্ছি তোমরা অনেকেই এইটুকু জানো, যারা জানো না টেনশনের কোনো কারণ নাই, এটা নিয়ে আমি ডিটেলস পড়াবো। আমি জাস্ট একটু পরে দুটো অঙ্ক দেখাবো, সেটার জন্যে এইটুকু আমি একটু দেখায় রাখতেছি, ঠিক আছে, যাতে একটু আমাদের কমফোর্টলি দেখানো যায়। আচ্ছা, তো এই জায়গায় আমরা আরেকটু জিনিস আমি একটু দেখায় রাখি, সেটা হচ্ছে দুইটা জটিল সংখ্যা Z1/Z2, এটার যদি মডুলাস বলে, মডুলাস অফ Z1/Z2, এটার মিনিং হচ্ছে মডুলাস অফ Z1 ডিভাইডেড বাই মডুলাস অফ Z2, এটা জানা থাকা লাগবে। আর যদি আমাদের আর্গুমেন্ট অফ Z1/Z2 বলে, আর্গুমেন্ট অফ Z1/Z2, এটার মিনিং হবে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। তারপর যদি আর্গুমেন্ট অফ Z1 ইন্টু Z2 বলে, এটার মিনিং হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2। এগুলো নিয়েও কিন্তু ব্যাখ্যা ভাই ক্লাসে পাবা, অনেক কেস আছে এখানে, অনেক ইন্টারেস্টিং কেস আছে, দেখাবো। কিন্তু আমি জাস্ট হচ্ছে এই যে একটা অঙ্ক করাবো এখানে, এই অঙ্কটার জন্যে আমি তোমাদেরকে একটু এই জিনিসগুলো একটু স্মরণ করাই দিচ্ছি। আচ্ছা, আর 4 নম্বর কেস, এখানে আরেকটা জিনিস তো এখানে দেখানো দরকার, যে মডুলাস অফ Z1 ইন্টু Z2, এটা মিনিং হচ্ছে মডুলাস অফ Z1 ইন্টু মডুলাস অফ Z2, এটাতে কোনো ঝামেলা নাই। আচ্ছা, সো মডুলাস এবং আর্গুমেন্টের 4টে স্পেশাল কেস আমরা দেখলাম, যেটা আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। তো না জানলে সমস্যা নেই, আমাদের ডিটেলস ক্লাসে এটা পড়ানো হবে। আচ্ছা, তো এখন আমি এটার সাথে অ্যাটাচ করতে চাই একটা মাত্র পার্ট, সেটা হচ্ছে জটিল সংখ্যার পোলার আকার। ওকে, একটু লিখে রাখি, যেটা দিয়ে আমরা পরের কোয়েশ্চেনটা করব। জটিল সংখ্যার, আমি জাস্ট পরের কোয়েশ্চেনটার জন্য একটু তাড়াহুড়া করে কিছু অংশ বেসিকটা শুধু মানে স্পেসিফিক অংশটুকু বলে দিচ্ছি, এটার ডিটেলস অংশ আমরা ক্লাসে কিন্তু শিখাবো। তোমাদের হতাশা বা টেনশনের কোনো কারণ নাই, আর যারা এগুলো আগে পড়ছো তাদের তো এটা লেকচার বুঝতে কোনো সমস্যা হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, তো জটিল সংখ্যার পোলার আকার। ওকে, পোলার আকার মানে হচ্ছে যেখানে ওই যে পোলার স্থানাঙ্ক পড়ছো না আমাদের সরলরেখা অধ্যায়ে, সেই কনসেপ্টে যে আর এবং থিটার মাধ্যমে ডিফাইন করতে হবে। সো পোলার আকারটা কি আমি একটু বলি, যে Z = x + iy, সরলরেখা অধ্যায়ে পড়ছো x = r cos θ প্লাস i × y = r sin θ। তো এখান থেকে r কমন গেলে cos θ প্লাস i sin θ লেখা হয়, তাই না, লেখা যায়, তাই না, আর কমন গেলে। এবং এইটাকেই, এই যে আর, এই cos θ প্লাস i sin θ, এটাকে প্রকাশ করা হয় e⁻i θ দ্বারা, এবং এটাই হচ্ছে জটিল সংখ্যার পোলার আকার। ওকে, এবং এখানে অনেক কাহিনী আছে পোলার আকারে, আমরা অ্যাডমিশন ব্যাচে প্রচুর কাহিনী দেখাই, তো সেটাও তোমাদেরকে শিখাবো আস্তে আস্তে। সো আপাতত জেনে রাখো, জটিল সংখ্যার পোলার আকার Z = r ইন্টু এই যে e⁻i θ, ওয়েলারের ইকুয়েশন বলা হয়। সো এই e⁻i θ কেসে আমি তোমাকে তাও না বললেও কিছু জিনিস দেখানো লাগে, একটু দেখায় বলি। সেটা হচ্ছে, যদি তোমাকে কোশ্চেন এটা বলে যে Z⁴n, তাহলে এখানে কি হবে বলো তো, এই যে x + iy⁴n না, বলো তো, এই যে x + iy⁴n লিখলাম, সেটা সমান কি পাচ্ছি, আর e⁻i θ না, বলো। সো এই জায়গায় বা হচ্ছে এটা পাচ্ছি না, যে r n কোন লাইন থেকে, এই যে এই লাইন থেকে, এই লাইনটা থেকে, ঠিক আছে, ইন্টু cos θ প্লাস i sin θ n লেখা যায় না। এবং এই nটাই এখানে আসলে যে ঘটনা ঘটে, এই nটাই আমাদের চলে আসে এই অ্যাঙ্গেলের মধ্যে চলে আসে। পরের লাইনটা হচ্ছে এটা, যে r⁴n of cos n θ প্লাস i of sin n θ। সো Z⁴n, ওকে, Z⁴n, এই কেসের ক্ষেত্রে আমাদের রেজাল্ট এটা আসে, একটু জেনে রাখলা, যে nটা ভিতরে চলে আসে। Z⁴n এর পোলার আকারের ক্ষেত্রে r⁴n of cos n θ প্লাস i sin of n θ। যদি কিছু নাও বুঝে থাকো টেনশন নিও না, আমরা আছি, তোমাদেরকে রেগুলার ডিটেলস ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করা হবে। আচ্ছা, তো এখন আমি এই যে এই অঙ্কটাতে যাব। এই অঙ্কটা করানোর জন্যই আমরা তাড়াহুড়া করে অনেকগুলো কথাবার্তা বলছিলাম। সো আর e⁻i θ, যেটা একটু আগে দেখলা, সমান এত হলে আর এবং থিটা এর মান নির্ণয় করো। সো এই আর এবং থিটা এর মান বের করার জন্য আমরা কৌশলে আসি। কিভাবে করব, ডেফিনেটলি লসাগু করব নিচে। ওকে, লসাগু করব যে 2 + 3i আর 1 - 2i। ওকে, তাহলে উপরে কি হয়ে যাবে দেখো, 3 + 2i of 1 - 2i প্লাস 1 + 5i,
2 প্লাস 3i। এটা হয়ে যাবে স্বাভাবিক কথা। তারপর কী হবে বলো, দেখো নিচে তো গুণ করে দিচ্ছি তাই না, 2 দ্বারা গুণ করলে 2 মাইনাস 4i, 3 দ্বারা গুণ করলে প্লাস 3i, মাইনাস 3 দুগুণে 6i স্কোয়ার। আর উপরে যদি গুণ করে দিই 3 মাইনাস 6i প্লাস 2i দ্বারা গুণ করলে প্লাস 2i মাইনাস 4i স্কোয়ার, তাই না? প্লাস এই জায়গায় আমরা কি করব, 1 দ্বারা গুণ করে দিলে 2 প্লাস 3i, আর 5i দ্বারা গুণ করে দিলে প্লাস 10i, 3 5 15i স্কোয়ার। ওকে, জাস্ট হচ্ছে আমরা কি করলাম এখানে ক্যালকুলেশন দেখাচ্ছি। তো এবার একটু হিসাব মিলাও, দেখো জাস্ট যোগ বিয়োগগুলো কিন্তু ঠিক মতো করতে হবে তাই না? তো আই স্কোয়ার সমান তো -1, তাহলে দেখো 2 এখানে হচ্ছে এইটুকু থেকে মাইনাস আই স্কোয়ার সমান -1, এইটার সাথে প্লাস হয়ে যাবে প্লাস 6, আর উপরে হচ্ছে 3, আর হচ্ছে আই স্কোয়ার সমান, দেখো আমি একটু দেখাই তোমাদেরকে, এক লাইনে দেখাই ভালো হয়, 3, তারপর হচ্ছে আই স্কোয়ার সমান -1, তাইলে -1 হয়ে গেলে মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 4, 3 প্লাস 4 সমান হচ্ছে 7। আচ্ছা 7 হইলে 7-এর সাথে 2 করলে 2 যোগ করলে 9, আচ্ছা 9, আর এখানে হচ্ছে -15 আই স্কোয়ার সমান -1, -15 প্লাস 9, তাহলে কত হয় আমাদের -6, তাই না? আচ্ছা আর আই এর কেসে কি হয়, এই যে আই এর কেসে হচ্ছে আমাদের -6, আচ্ছা ওকে, তাহলে হচ্ছে প্লাস 10, তাহলে কত হয়ে যায় প্লাস 4 হয়ে যায়, প্লাস 3 প্লাস 7 8 9, তাই না? প্লাস 9i। ওকে, তাহলে এখানে কি হয় দেখো, এই যে -6, আমি কি যোগ বিয়োগ ঠিক করছি একটু দেখো, আচ্ছা -6 প্লাস 9i, আর এখানে হয় 6 7 8, তাই না? 8 i। আচ্ছা এইটা আসলো তাই না? তো এখনও কিন্তু আমাদের কোনো আলাদা করে সমাধান আসে নাই, এই জন্যে আবার এখানে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিচের রাশিটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে আবার গুণ করতে হবে। ওকে, যে এটা কিন্তু শর্ত ছিল, আই ডোন্ট নো কতটুকু বুঝতেছো, যারা আগে জটিল সংখ্যা অধ্যায়টা করছো তারা বুঝার কথা। ওকে, সো এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যাবে, আর উপরে কি হয় -6 8 48, ওকে, তারপর হচ্ছে -6i, তারপর 9 গুণ করলে 8 9 72i, তারপর হচ্ছে প্লাস 9i স্কোয়ার। আচ্ছা তাহলে এখানে কি হবে দেখো, 8 8 64, আই স্কোয়ার সমান -1, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 1 65, হ্যাঁ, আর উপরে -48, আর হচ্ছে এখানে হয় আই স্কোয়ার সমান -1, তাহলে -9, -48 -9 মাইনাস কত হবে বলো, 48 হচ্ছে 58 57 হবে তাই না? আচ্ছা ওকে, 57 56 হবে, -56, ওকে, -56, আর হচ্ছে এখানে হচ্ছে কত হয় বলো তো, আই এর কেসে হয় 72, তাহলে হচ্ছে 64 8 66 হবে 66, হ্যাঁ, প্লাস 66i। ওকে, তো এরপরে এই জায়গায় কি লিখতে পারতেছি তাহলে বলো একটু দেখো, এখানে এই যে আর e⁻i থিটা ইকুয়াল টু -56 প্লাস 66i ডিভাইডেড বাই 64 যোগে 1 65, এটাকে লেখা যায় কি -56, এটাকে কি লেখা যায়, আচ্ছা 65 লেখা যায় -56/65 প্লাস 66/65i। আল্লাহু আকবার। আচ্ছা, সো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই কেসে এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস পাইলা, এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস, মানে এটা কোন চতুর্ভাগ ইন্ডিকেট করে, সেকেন্ড চতুর্ভাগ ইন্ডিকেট করে তাই না? আচ্ছা, আর আর এর মান হচ্ছে কত, এখানে আর ইকুয়াল টু হবে √, এই যে -56/65 স্কোয়ার প্লাস 66/65 স্কোয়ার। ওকে, ক্যালকুলেশন করলে এখানে আর এর একটা মান আসবে। আচ্ছা, তো আর এর মান কত আসবে, আমার কাছে এখানে ক্যালকুলেটর কই, আচ্ছা হ্যাঁ পাইছি, দাঁড়ো। ওকে, তো আর এর মান এখানে, আচ্ছা ভয়ঙ্কর একটা মান আসবে, 56/65 স্কোয়ার। আচ্ছা, সাইন্টিফিক ওই ক্যালকুলেটর থাকলে ভালো হতো। আচ্ছা ওকে, আর তারপর 56/65, ওকে, স্কোয়ার প্লাস হচ্ছে 66/65 স্কোয়ার।
ওকে, আচ্ছা স্কোয়ার, তাই না? আর তারপর হচ্ছে রুট ওভার অ্যান্সার, তাহলে আসে 1.33। ক্যালকুলেটর দিয়ে করলে আমাদের এখানে ওই যে ক্যালকুলেটর যেটা ছিল এফএক্স ক্যালকুলেটর, এটা দিয়ে করলে এখানে আমাদের রেজাল্টটা সুন্দর আসে এবং 1.33 এটার মান আসে 3/√5। ওকে, মানে ক্যালকুলেশন দিয়ে ঠিকমতো করবা, অ্যান্সার আসবে 3/√5 এটা আসবে। আর থিটার কেসটা হবে থিটা ইকুয়াল টু আমাদের কি হবে বলতো, সেকেন্ড চতুর্ভাগ যেহেতু যাবে পাই মাইনাস সামথিং যাবে, সো পাই মাইনাস 10 ইনভার্স y/x, y মান হচ্ছে 66/65 ডিভাইড বাই x এর মান হচ্ছে -56/65, পাই মাইনাস 10 ইনভার্স y/x, তো 65 কাটা যায়, তাহলে হয়ে যাবে 66/56। ওকে, সো এই হচ্ছে আর এবং থিটার ভ্যালুর শর্ত। আমাদের এইভাবে এই টাইপের ম্যাথ সমাধান করতে হবে। আর এবং থিটার ভ্যালু চাইছে কোয়েশ্চেনে, দেখো আমি আবার একটু সামারাইজ করি, এখন তোমার কাছে একটু সহজ লাগবে যে এই কেসে আর ইকুয়াল টু e⁻i থিটার কেসে আর এবং থিটার মান চাইছে, ভালো কথা। তো আমরা কি করলাম, এই যে উদ্দীপক যেটা দেওয়া আছে সেটাকে লসাগু করে দিলাম, লসাগু করে দেওয়ার পর এখানে যোগ বিয়োগ করা হয়েছে, একটু ক্রিটিক্যাল ডেফিনেটলি হবে, ক্রিটিক্যাল লাগবে, কারণ তোমরা তো এটা সেকেন্ড পেপার করতেছো, বড় হয়েছো না, একটু ক্রিটিক্যাল ক্যালকুলেশন করতেই হবে। সো তারপর এটার পরের লাইনে এখানে হচ্ছে এইভাবে আসলো, যোগ বিয়োগ করে আমরা যেটা দেখলাম যে -6 + 9i বা 8 - i আসে। তো ডেফিনেটলি এখানে নিচের রাশিটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে এইসব কেসে। আমরা এগুলো কিন্তু বেসিক পড়াবো, আমি জাস্ট একটা শর্ট ড্রাফট তোমাদেরকে আজকে দেখাচ্ছি, একটা লেকচার মাঝখান থেকে বলা যায়, যতটুকু বুঝা আশা করি, যদি আগে পড়ে থাকো অধ্যায়টা তাহলে বুঝবা ইনশাল্লাহ। আচ্ছা, তো তারপর নিচেরটাতে হচ্ছে গুণ করার পর এই যে লাইনটা আসে, আর উপরে হচ্ছে এই কেসটা আসে, ভালো কথা, নর্মাল গুণ, গুণের পরে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পর আমরা এরকম একটা স্ট্রাকচার দাঁড় করতে পারলাম যে r e⁻i⁻θ, এই কেসে আমাদের এখানে এরকম একটা জটিল সংখ্যার স্ট্রাকচার দাঁড় করতে পারলাম, যেখানে এই যে এটা হচ্ছে বাস্তব অংশ আর এটা হচ্ছে কাল্পনিক অংশ, তাই না? সো বাস্তব অংশ এবং কাল্পনিক অংশের পরে কি হবে, এই যে বাস্তব অংশের বর্গ প্লাস কাল্পনিক অংশের বর্গ রুট ওভার করে, এটাই তো আর এর ভ্যালু, তাই না? তো আর এর ভ্যালু পাইলাম, আর এরপর থিটার শর্ত পাইলাম, থিটা ইকুয়াল টু যেহেতু এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস, সো এক্স এর মান মাইনাস ওয়াই এর মান প্লাস, মানে -x, y, এটা সেকেন্ড চতুর্ভাগকে ইন্ডিকেট করে, সেকেন্ড চতুর্ভাগে পাই মাইনাস থিটা ছিল শর্ত, সেই শর্তটা এখানে আমরা ফুলফিল করে করলাম, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের জটিল সংখ্যা অধ্যায়ের একটা কোয়েশ্চেন, এবং এটার সাথে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এটা যে 1 + 2i ডিভাইডেড বাই 1 - 3i, এটাকে আমাদের এই r cos থিটা প্লাস i sin থিটা এই আকারে প্রকাশ করতে হবে। যদি না পেরে থাকো টেনশনের কোনো কারণ নাই, আমরা আমাদের রেগুলার ব্যাচে করাই দিব আবার, তবে আপাতত হোমওয়ার্ক দিয়ে রাখতেছি। সাথে আরেকটা কোয়েশ্চেন হোমওয়ার্ক দিই, যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট আছো, এগুলো করেছো, তাদের জন্য এই কোয়েশ্চেনটা বোনাস হোমওয়ার্ক দেওয়া আছে, এগুলো আমরা তোমাদেরকে করাবো, ঠিক আছে? আপাতত জাস্ট হোমওয়ার্ক দিয়ে রাখতেছি, তবে এগুলো খুব সুন্দর করে চমৎকার হইতে অনেক ডিটেলসে এগুলা নিয়ে ইনশাল্লাহ ডিসকাশন যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড হচ্ছে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা জাস্ট অল্প কিছু অংশ দেখালাম, এবং আমাদের ইন্টারেক্টিভ বোর্ডের ক্লাসগুলোর পারফরমেন্স অনেক সুন্দর, অনেক অ্যাপ্লিকেশন এখানে দেখানো যাবে, অনেক মজা করে শেখানো যাবে, ইনশাল্লাহ তোমাদের সাথে একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। এবং কোনো অধ্যায় যদি তোমার নাও পড়া থাকে, আমরা ধরে ধরে সেভাবেই পড়াবো। এইটা জাস্ট একটু অংশ তোমার পড়া আছে ধরে নিয়ে পড়াইলাম, কিন্তু না পড়া থাকলেও ওইটা ধরে নিয়ে আমাদের ক্লাসগুলো যাবে, ঠিক আছে? সো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আমরা সেভাবে তোমাদেরকে সাপোর্ট দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।